আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার ওয়ান শট এমসিকিউ ক্লাস। আজকে ভাই আমরা আলোচনা করব বোটানির অন্যতম ছোট এবং ছোট চ্যাপ্টার জীব প্রযুক্তি নিয়ে। আচ্ছা, জীব প্রযুক্তি শুরু করার আগে ভাই আমাদের প্রধানত দুইটা মেইন টপিকের উপর আমাদের ফোকাস দিতে হবে। একটা ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হলো টিস্যু কালচার। তো ঠিক আছে, আমরা প্রথমে টিস্যু কালচার নিয়ে আলোচনা করি। এই দেখো, টিস্যু কালচার বোঝানোর জন্য তোমাদের আমি একটা ছবি আনছি। পুরো প্রক্রিয়াটাকে ভাবে বলা হয় টিস্যু কালচার। টিস্যু কালচার কি হয়? টিস্যু কালচারের উদ্দেশ্য হলো একটি আমরা উদ্ভিদ থেকে হাজার হাজার চারা তৈরি করব খুব অল্প সময়ের মধ্যে, এবং আমরা যে নতুন নতুন চারাগুলো তৈরি করব সেই নতুন চারার বৈশিষ্ট্য হুবহু হবে মাতৃ চারার মতো। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা একটা মাতৃ উদ্ভিদ শনাক্ত করলাম। মাতৃ উদ্ভিদ শনাক্ত করলাম যে এই উদ্ভিদের মতোই আমরা হুবহু আরো অনেকগুলো চারা তৈরি করব। তো মাতৃ উদ্ভিদ থেকে আমরা কিছু অংশ কাটবো। কিছু অংশ কাটবো। যে অংশ আমরা কাটলাম এই অংশকে বলা হয় এক্সপ্লান্ট। তো এক্সপ্লান্ট কি ভাইয়া? এক্সপ্লান্ট হলো টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশ পৃথক করা হয় বা যে অংশ কেটে নেওয়া হয় তাকে বলে এক্সপ্লান্ট। এখন আমরা এক্সপ্লান্ট দিয়ে কি করবো? এক্সপ্লান্টকে আমরা একটা মিডিয়াম বা মাধ্যমে প্রতিষ্ঠা করবো, একে বলা হয় বেজাল মিডিয়াম। কি বলা হয় ভাইয়া? বেজাল মিডিয়াম। বেজাল মিডিয়াম বা আবাদ মাধ্যম। এই যে আমরা একটা মিডিয়াম বা মাধ্যম তৈরি করলাম, আবাদ মাধ্যম তৈরি করলাম, এটা কি দিয়ে তৈরি? এখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। এখানে থাকে ভাইয়া সুক্রোজ, এখানে থেকে সুক্রোজ, ভিটামিন, ফাইটো হরমোন। হরমোন মানে তো বুঝতেইছো, আর যেহেতু এটা উদ্ভিদের হরমোন তাই একে বলে ফাইটো হরমোন। ফাইটো হরমোন। আর পুরো মিডিয়ামটাকে জমাট বাঁধানোর জন্য থাকে ভাই এখানে অ্যাগার। অ্যাগার। অ্যাগার কি করে জমাট বাঁধায়? জমাট বাঁধে। আচ্ছা ঠিক আছে। তো এক্সপ্লান্টকে আমরা কোথায় রাখলাম? এক্সপ্লান্টকে আমরা মিডিয়ামে রাখলাম। এক্সপ্লান্টকে মিডিয়ামে রাখার পর ভাই কি হবে? এখানে ক্যালাস তৈরি হবে। ক্যালাস কি? ক্যালাস একটা অনিয়ত টিস্যু গুচ্ছ। ঠিক আছে, এই অনিয়ত টিস্যু গুচ্ছটা কি করবো? অনিয়ত টিস্যু গুচ্ছটাকে আমরা খুব সাবধানে কাটবো। কাটার ফলে কি হবে? কাটার ফলে এখানে চারা সৃষ্টি হবে। ঠিক আছে, চারা সৃষ্টি হওয়ার পর এই চারাগুলোর মধ্যে কোনোভাবে মূল থাকবে না। এই চারাগুলোকে আমরা একটি এমন মাধ্যমে তৈরি করব যেখানে মূল সৃষ্টি হবে। ঠিক আছে, চারাগুলোকে এমন মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করব যেখানে এর মূল সৃষ্টি হবে। দেখো কি লিখছে? মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে স্থাপন। আচ্ছা, তারপর মূল সৃষ্টি করলাম। মূল সৃষ্টির পর এই দেখো মূল সৃষ্টি হইলো। এই মিডিয়ামে স্থাপন করার পর মূল সৃষ্টি হলো। মূল সৃষ্টি হওয়ার পর আমরা কি করব? এই সবগুলো চারাকে আমরা টবে স্থানান্তর করব। আচ্ছা, টবে স্থানান্তর করার পর একসময় এরা পরিপক্ক হবে যে পরিবেশে স্থাপন করার জন্য। তারপর আমরা কাঙ্ক্ষিত পরিবেশে একে স্থাপন করব। ঠিক আছে, এই ছিল ভাই আমাদের টিস্যু কালচার। এই টিস্যু কালচারকে দেখো তো, একটা ছোট্ট একটা অংশ নিলাম যাকে এক্সপ্লান্ট বলে। ওই ছোট্ট একটা অংশ থেকে এই দেখো পূর্ণাঙ্গ একটা আমরা গাছের সৃষ্টি করলাম বা উদ্ভিদের সৃষ্টি করলাম। একে এই জন্য বলে মাইক্রো প্রোপাগেশন। তো ভাই টিস্যু কালচারের অপর নাম কি? টিস্যু কালচারের অপর নাম হলো মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মাইক্রো প্রোপাগেশন। আচ্ছা ঠিক আছে, এরপরের আমরা যে প্রক্রিয়াটা করব একে বলে ভাইয়া ডিএনএ রিকম্বিনেশন প্রক্রিয়া। ডিএনএ রিকম্বিনেশন প্রক্রিয়া। ডিএনএ রিকম্বিনেশন প্রক্রিয়া বা একে জেনেটিক ইঞ্জিনিয়ারিংও বলা হয় ভাইয়া। ইঞ্জিনিয়ারিং। তো ভাইয়া দেখো তো, এখানে ডিএনএ রিকম্বিনেশন বলতে কি বোঝাচ্ছে? এখানে ডিএনএ রিকম্বিনেশন, রিকম্বিনেশন মানে কি? রিকম্বিনেশন মানে দুইটা জিনিসকে একসঙ্গে করা। মানে ডিএনএ রিকম্বিনেশন বলতে আমরা বুঝছি যে দুইটা ডিএনএ থাকবে, দুইটা ডিএনএ কে আমরা একসঙ্গে রিকম্বিনেশন করব। তো ভাই কি হবে? এই দেখো, আমাদের অনেক সময় কোনো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যর প্রয়োজন পড়তে পারে। যেমন ধরো আমাদের কাছে দুইটা আম গাছ আছে। দুইটা আম গাছের মধ্যে একটা আম গাছে প্রচুর পরিমাণ আম ধরে, কিন্তু সমস্যা হলো ওই আম গাছটা হলো টক। যে আমগুলো হয় ওই আম গাছটা হলো টক। কিন্তু আমাদের কাছে আরো একটা আমাদের কাছে আম গাছ আছে। ওই আম গাছের সমস্যা হলো ওই আম গাছে মানে মিষ্টি আম ধরে, কিন্তু খুব কম পরিমাণে আম ধরে। তো আমরা কি করব? আমরা ওই যে আমরা যে টক গাছটা আছে, টক গাছ থেকে ওই জিনটা নিব যে জিনের ফলে বেশি পরিমাণে আম ধরে। আবার
অন্য যে গাছটা আছে ওই গাছটা থেকে যে জিনের কারণে আমটা মিষ্টি হয় ওই জিনটা নেব। জিনটা নেওয়ার পর দুইটা দিন একসঙ্গে করব, করার পর এমন একটা উদ্ভিদ তৈরি হবে যে উদ্ভিদে প্রচুর পরিমাণ আম ধরবে এবং আমগুলো টক না হয় সবগুলো আম হবে মিষ্টি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। আচ্ছা, তো দেখো আমাদের কোন একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য লাগবে, যে এই বৈশিষ্ট্যটার জন্য আমরা উদ্ভিদটা সৃষ্টি করতেছি। ঠিক আছে, তো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আমরা ডিএনএ থেকে নিলাম, ডিএনএ থেকে ওই জিনটা নিলাম যে জিনটার আমাদের প্রয়োজন, বা যে জিনটা এমন কোনো বৈশিষ্ট্য বহন করে যে জিনটা আমাদের প্রয়োজন, যে বৈশিষ্ট্য আমাদের প্রয়োজন। আচ্ছা, ওই জিনটা নেওয়ার পর আমরা ওই জিনটাকে স্থাপন করার জন্য ব্যাকটেরিয়া থেকে ভাই প্লাজমিড দিব। ব্যাকটেরিয়ার প্লাজমিড কি, দেখো ব্যাকটেরিয়াতে এর প্রধান ক্রোমোজোম থাকে, প্রধান ক্রোমোজোমের পরেও একটা দ্বিসূত্রক ডিএনএ থাকে। বুঝছো ভাইয়া, এই দ্বিসূত্রক ডিএনএ কে বলে প্লাজমিড। এই প্লাজমিডটাকে কি করব, প্লাজমিডটাকে প্রথমে আমরা কাটবো, কারণ যেহেতু আমরা এই জিনটা এখানে স্থাপন করব তো এখানে তো কাটতে হবে। আমরা কি দিয়ে কাটবো ভাই, এখানে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। কি দিয়ে কাটবো, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। এটা ভাই মনে রাখবে একটু, আমি কি মার্ক করে দিলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম। কাটার পর এই যে কাঙ্ক্ষিত জিন, সরি, এই কাঙ্ক্ষিত জিনটাকে আমরা এর মধ্যে স্থাপন করব। এই দেখো, কাঙ্ক্ষিত জিনটাকে এর মধ্যে আমরা স্থাপন করলাম। স্থাপন করার পর এটা কি সোজা জোড়া লাগবে? জোড়া তো লাগবে না, কারণ এটা কাটা জিনিস। জোড়া লাগার জন্য আমরা একটা এনজাইম ব্যবহার করব, এই এনজাইমটাকে বলা হয় লাইগেজ এনজাইম। এই দেখো, ডিএনএ লাইগেজ এনজাইমের সহযোগিতায় উভয় ডিএনএ সংযোজন এবং রিকম্বিনেট ডিএনএ। এখন দেখো তো, এখানে আমরা, এটা ছিল প্লাজমিড, এটা ছিল প্লাজমিড বা ব্যাকটেরিয়ার ডিএনএ। আবার এটা মনে করো অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের ডিএনএ, যেটা আমাদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য বহন করে, যেটা আমাদের প্রয়োজন। তো দেখো তো, এখানে দুইটা দেওয়া হইলো না, দুইটা ডিএনএ হইলো না, এই যে এই একটা ডিএনএ, আবার এখানে আরেকটা ডিএনএ। যেহেতু এটা দুইটা ডিএনএ একসঙ্গে কম্বিনেশন করলাম, এই জন্য একে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। কি বলা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, এখন রিকম্বিনেন্ট ডিএনএ কি হবে, রিকম্বিনেন্ট ডিএনএ আবার অন্য একটা ব্যাকটেরিয়া বা পোষক ব্যাকটেরিয়া দিয়ে স্থাপন করব, এবং ওই ব্যাকটেরিয়াটা কি করবে, আমাদের যে বৈশিষ্ট্য প্রয়োজন ওই বৈশিষ্ট্যটাকে বহির প্রকাশ করবে। আচ্ছা ঠিক আছে, আশা করি একটু হালকা পাতলা বুঝতে পারছো। এমসিকিউ ঢুকলে আশা করি কোনো কোনো সমস্যা থাকবে না। তো দেখো, প্রথম প্রশ্ন কি, প্রথম প্রশ্ন হলো নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো হয়। দেখো তো ভাইয়া, আমরা যে টিস্যু কালচার পড়লাম, টিস্যু কালচারে কি হয়েছে ভাই, টিস্যু কালচারে কোনো কি জিনোটাইপের পরিবর্তন হয়েছে, জীবের কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে? জিনোটাইপে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ জিনোটাইপে যেটা মাতৃ উদ্ভিদ ছিল আর যেটা চারা ছিল সবগুলোই হুবহু এক। এদের জিনের বা জিনোটাইপের কোনো ধরনের পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখো তো, আমরা যেখানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি, দুইটা ডিএনএ একসঙ্গে করলাম, মানে নতুন যে জীবটা হবে, যেই জীবটা দুইটা ডিএনএ এর বৈশিষ্ট্য বহন করবে। ঠিক আছে, মানে এখানে কি জিনোটাইপের পরিবর্তন হলো। তাহলে জিনোটাইপের পরিবর্তন কোথায় হয় ভাই, জিনোটাইপের পরিবর্তন বা বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এই তো রিকম্বিনেন্ট ডিএনএ তে। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ তে জিনোটাইপের পরিবর্তন হয়। তার পরের প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব, বা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়। দেখো, আমরা যখন টিস্যু কালচার পড়াইছিলাম, টিস্যু কালচারে আমি বলছিলাম যে টিস্যু কালচারে টিস্যু কালচারে হুবহু মাতৃকোষের মতো বা মাতৃ উদ্ভিদের মতো মাতৃ উদ্ভিদের মতো বা বৈশিষ্ট্যের উদ্ভিদ তৈরি হয়। তৈরি হয় ধরো মাতৃ উদ্ভিদটা হলো টুয়েন। ঠিক আছে, তো যেটা নতুন উদ্ভিদ তৈরি হবে ওটা অবশ্যই হবে টুয়েন। টিস্যু কালচারের ফলে যে উদ্ভিদটা তৈরি হবে ওটাও টুয়েন, কারণ মাতৃ উদ্ভিদ ছিল টুয়েন। কিন্তু ধরো কোনো একটা কাজের জন্য আমাদের হ্যাপ্লয়েড উদ্ভিদ প্রয়োজন, বা এন হ্যাপ্লয়েড বা এন উদ্ভিদ প্রয়োজন। তোমরা কি করব, আমরা জানি এন কি ভাইয়া, এন হয় গ্যামিট না, গ্যামিট সবসময় এন হয়। তো তো ভাই হ্যাপ্লয়েড গ্যামিট, তো হ্যাপ্লয়েড গ্যামিট কোথায় তৈরি হয়, হয় তৈরি হয় পরাগধানীতে, নয়তো তৈরি হয় ভাই গর্ভাশয়ে। কিন্তু আমাদের গর্ভাশয় আমরা নিব না, সাধারণত পরাগধানী পরাগধানী হতে যে কোষ পাওয়া যায়, ওই কোষটাকে যদি আমরা টিস্যু কালচার করি তাহলেই তৈরি হবে হ্যাপ্লয়েড উদ্ভিদ।
হ্যাপ্লয়েড উদ্ভিদ। তো ভাই হ্যাপ্লয়েড উদ্ভিদ কোথায় পাওয়া যায়? হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায় যখন আমরা কোনো উদ্ভিদের পরাগধানীকে টিস্যু কালচার করব, তখন তা হতে আমাদের হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া যাবে। তো কোথায় আছে? পরাগধানী। এই তো পরাগধানী কালচারের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবো। তো টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবক কে? এটা ভাই মনে রাখবা, জি হ্যাভারল্যান্ড। তারপর তো এটা ভাই একটু মনে রাখবা, এটা হলো কি? জি হ্যাভারল্যান্ড। আচ্ছা, পরের প্রশ্ন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে ব্যবহৃত এনজাইম হচ্ছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে ভাই আমি দুইটা এনজাইম পড়াইছিলাম, দেখো। একটা কাটতে এনজাইম পড়াইছিলাম, এই দেখো কাটার সময় এনজাইম পড়াইছিলাম রেস্ট্রিকশন এনজাইম। এই তো কাটার সময় রেস্ট্রিকশন এনজাইম, এবং ওই কাটা অংশটাকে জোড়া লাগানোর জন্য ভাই লাইগেজ এনজাইম। ঠিক আছে? তো এখানে প্রশ্ন কি বলছে? এখানে প্রশ্ন বলছে কোন এনজাইম। দেখো এখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে। রেস্ট্রিকশন এনজাইমকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সহায়তা করে? আমি বলছিলাম আবাদ মাধ্যমে অনেকগুলো উপাদান থাকে, ভিটামিন থাকে, ফাইটোহরমোন থাকে, সুক্রোজ থাকে, এগার থাকে, কিন্তু এর মধ্যে যে এগার উপাদানটা আছে, এই এগার উপাদানটা জমাট বাঁধাতে সাহায্য করে। তোকে লিখে দিছিলাম। হ্যাঁ, পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটা দেখো তো কি ভাইয়া, চিত্র দেখে তোমাকে বুঝতে হবে। চিত্র দেখে বুঝতে হবে। এটা দেখো পুরোটা একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড ছিল। ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে আমরা কি করছি? কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের একটা আমরা, যে বৈশিষ্ট্য আমরা চাই, ওই বৈশিষ্ট্যের একটা আমরা জিন যোগ করছি বা ডিএনএ খণ্ড যোগ করছি। মানে এটা কি? এখানে হলো ডিএনএ রিকম্বিনেন্ট বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো বলছে উদ্দীপকের প্রযুক্তিটি নিচের কোন উদ্ভিদ তৈরিতে সহায়তা করে? দেখো, ডিএনএ রিকম্বিনেশন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমরা যে উদ্ভিদ উৎপাদন করি, তাকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। ঠিক আছে? তাকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ, বা দুইটা জীবের বৈশিষ্ট্য বহন করে। তবে পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ করা হয় কোথায়? দেখো, জিনোম সিকোয়েন্সিং মানে আসলে ডিএনএ টেস্ট। জিনোম সিকোয়েন্সিং বলতে বোঝায় ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট কি? ডিএনএ অণুর মধ্যে ভাইয়া যে নাইট্রোজেন বেস গুলো আছে, এডিনিন, গুয়ানিন, সেগুলো কোন ক্রমে সাজানো আছে, একে বলা হয় ভাইয়া জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট কোথায় করা হয় ভাই? ডিএনএ টেস্ট করা হয় স্বজন নির্ধারণে। আচ্ছা, পরের প্রশ্ন আসি আমরা। পরের প্রশ্ন আছে, টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথককৃত অংশের নাম কি? পৃথককৃত অংশের নাম এক্সপ্লান্ট। প্রথমেই ছিল পৃথককৃত অংশের নাম এক্সপ্লান্ট। দেখাই তোমাকে আমি। এই দেখো, মাতৃ উদ্ভিদ থেকে যে অংশ আমরা পৃথক করলাম, একে বলা হলো এক্সপ্লান্ট। আচ্ছা ভাইয়া, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, মানুষের দেহকোষ জিনোম সংখ্যা কোনটি? মানুষের দেহকোষের জিনোম সংখ্যা ভাই দুইটি। ওই হ্যাঁ, এই তো দুইটি। এখানে কিন্তু ভাই 46টি না। জিনোম কোষে মানে কয় সেট ক্রোমোজোম আছে? মানুষের দেহে 2 সেট ক্রোমোজোম আছে, এই জন্য মানুষের জিনোম সংখ্যা হলো 2। তারপর, যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাদের কি বলে? প্লাজমিড আমি পড়াইছিলাম। প্লাজমিড কোনটা ছিল? প্লাজমিড ছিল এই যে একটা ব্যাকটেরিয়া। ধরো একটা এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে এর নিজস্ব ক্রোমোজোমের পাশাপাশিও এখানে একটা দ্বিসূত্রক ডিএনএ থাকে। এই দ্বিসূত্রক ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। ঠিক আছে? প্লাজমিড। প্লাজমিডের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্লাজমিডের বৈশিষ্ট্য হলো এটি দ্বিসূত্রক ডিএনএ, এটি দ্বিসূত্রক ডিএনএ। এই ডিএনএতে যে অল্প সংখ্যক জিন থাকবে, অল্প সংখ্যক জিন থাকবে। একে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়, কারণ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ দেখলাম একে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়। তো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়, এনজাইম দিয়ে কাটা যায়। তো ভাই এই যে প্লাজমিডের আবার কিছু ভাই টাইপ আছে। প্লাজমিডকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। একটি হলো এফ প্লাজমিড। এফ এফ প্লাজমিড, এফটা হবে ফার্টিলিটি। ফার্টিলিটি মানে ভাই বোঝায় যে যৌন জননে সাহায্য করে। যৌন যৌন জননে সাহায্য করে। তো এফ প্লাজমিড কোথায় সাহায্য করে? এফ প্লাজমিড সাহায্য করে যৌন জননে, যৌন দহনে সাহায্য করে। তারপর আছে ভাই আর প্লাজমিড আর মানে ভাই রেজিস্ট্যান্ট। ঠিক আছে? তো আর প্লাজমিড কি করে ভাই? এটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করে, বা
বায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তারপর আছে কোল প্লাজমিড। কোল প্লাজমিড একটা রাসায়নিক পদার্থ আছে যাকে বলে কোলিসিন। ওই কোলিসিন তৈরি করে। আচ্ছা, তো কি থাকলো, যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাদের কি বলে? তাদের বলে ভাইয়া কি, রেজিস্ট্যান্ট প্লাজমিড বা আর প্লাজমিড। আচ্ছা, পরের প্রশ্ন, জিনোম সিকোয়েন্স প্রয়োগ করা হয় অপরাধী শনাক্তকরণে। জিনোম সিকোয়েন্স মানে কি? জিনোম সিকোয়েন্স মানে পড়েছিলাম আমি তোকে ডিএনএ টেস্ট। অবশ্যই অপরাধী শনাক্তকরণে, ক্যান্সার গবেষণায়, উদ্ভিদের মান উন্নয়নে। হ্যাঁ, তিনটাই। তো কি হবে? 1, 2 ও 3। আচ্ছা, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে দেখো তো এটা কি? এটা দেখো, একটা ক্যালাস না? পুরোটা একটা ক্যালাস না? ক্যালাস কোথায় সৃষ্টি হয় ভাই? ক্যালাস সৃষ্টি হয় টিস্যু কালচারে। তো এই পিকচার দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসবে কি? এই পিকচার দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসবে টিস্যু কালচারের কথা। তো বলা হয়েছে উদ্দীপকের চিত্রটি দেখানো প্রক্রিয়ার জনককে। এটা ভাই হ্যাবারল্যান্ড। পড়াইছিলাম জি হ্যাবারল্যান্ড। টিস্যু কালচারের জনককে জি হ্যাবারল্যান্ড। উদ্দীপকের চিত্রের জন্য প্রযোজ্য রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, সোমাকুলার ভেরিয়েশন সৃষ্টি, আর বায়ো ফার্মিং। না, বায়ো ফার্মিং ভাই হবে না। বায়ো ফার্মিং তৈরি করা হয় বা বায়ো ফার্মিং এ ব্যবহৃত হয় ডিএনএ রিকম্বিনেন্ট প্রক্রিয়া। ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট প্রক্রিয়া। তাহলে কোনটা হবে ভাই? হবে 2 আর 3। উত্তর দেওয়া আছে। 1 আর 2, 1 আর 2 উত্তর দেওয়া আছে। তো পরের প্রশ্ন, শামীম গবেষণাগারে জীবনমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে পি অংশ থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করলো। হ্যাপ্লয়েড উদ্ভিদ ভাই কিসের মাধ্যমে সৃষ্টি করা হয়? হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা হয় পরাগধানী কালচারের মাধ্যমে। পরাগধানী কালচারের মাধ্যমে পড়াইছিলাম, পরাগধানী কালচার। ভালো কথা। তো কি বলছে, শামীমের ব্যবহৃত পি অংশটি কি? অবশ্যই হবে পরাগধানী, কারণ পরাগধানী কালচারের মাধ্যমেই হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যায়। আচ্ছা, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন, উদ্দীপকের প্রকৃতিতে প্রয়োজনীয় উপকরণের নাম কি? প্রয়োজনীয় উপকরণের নাম কাঠপাত্র। হ্যাঁ, অবশ্যই এটা কাঠপাত্র লাগবে। এটা আমরা যখন তোমাকে পড়াইছিলাম, কইরে দেখো, টিস্যু কালচার পড়াইছিলাম, দেখো এগুলো কাঠপাত্র না? সবগুলো কাঠপাত্র না? তো কি, অবশ্যই কাঠপাত্র লাগবে। কোথায়? কাঠপাত্র অবশ্যই লাগবে। ফাইটোহরমোন কোথায় থাকে? ফাইটোহরমোন থাকে বেসাল মিডিয়াম সৃষ্টিতে। তো অবশ্যই ফাইটোহরমোন হবে। অটোক্লাভ মেশিন। এই অটোক্লাভ মেশিন কি? এই বেসাল যে আমরা মিডিয়া তৈরি করলাম, বেসাল মিডিয়ামে অনেক ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু থাকতে পারে। এই ব্যাকটেরিয়া বা জীবাণু থাকলে সমস্যা হবে কি? ব্যাকটেরিয়া বা জীবাণু থাকলে সম্পূর্ণভাবে প্রক্রিয়াটি শেষ হতে পারবে না, বা অনেকগুলো অনেকগুলো চারা একসঙ্গে মারা যাবে। অনেকগুলো চারা একত্রে মারা যাবে জীবাণু সংক্রমণে। ওই জীবাণু সংক্রমণ রোধ করার জন্য বেসাল মিডিয়াম থেকে জীবাণু মুক্ত করতে হয়। ওই জীবাণু মুক্ত করতে অটোক্লাভ মেশিনের প্রয়োজন পড়ে। তো এখানে অটোক্লাভ মেশিনও হবে। তো উত্তর কি হবে ভাই? উত্তর হবে 1, 2 ও 3। আচ্ছা, তো ভাই পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে বলাই আছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়া। এটা হলো কাঙ্ক্ষিত ডিএনএ, আর একটু হলো বাহক প্লাজমিড বা ব্যাকটেরিয়ার প্লাজমিড। প্রশ্ন কি? উদ্দীপকের চিত্র কিউ দ্বারা প্রদর্শিত প্রযুক্তিতে ব্যবহৃত হয়। প্রযুক্তিটি কি ছিল ভাই? ছিল ডিএনএ রিকম্বিনেশন প্রক্রিয়া। আচ্ছা, রোগ প্রতিরোধী রোগ প্রতিরোধী জাত উৎপাদন নাকি? এমন একটা, ধরো আমাদের উদ্ভিদ আছে, ওই উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। এখন আমরা যদি এমন একটা জিনকে ওর মধ্যে ঢুকাই দেই, যার ফলে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর বিভিন্ন জীবাণুকে আক্রমণ করতে পারবে না, বা আক্রমণ করলেও সহজে এই জীবাণু দ্বারা আক্রান্ত হবে না, তাহলে কি হলো? এটা রোগ প্রতিরোধী একটা জাত তৈরি হবে না? এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা ভাই আমরা করলাম আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ডিএনএ রিকম্বিনেশন প্রক্রিয়ার মাধ্যমে। তো অবশ্যই 1 নম্বরটা হবে। পরের প্রশ্ন হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি। হ্যাঁ, রিকম্বিনেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে জীবটি তৈরি করব বা উদ্ভিদটি তৈরি করব, অবশ্যই সেটা হবে ট্রান্সজেনিক। তো এটাও ঠিক আছে। এখন ইনসুলিন উৎপাদন। আসলে ইনসুলিন না, ইনসুলিনের বদলে যা কিছু আছে, বা ইনসুলিন সহ যা কিছু আছে সবকিছুই তৈরি করা সম্ভব। যেমন মানুষের
11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে ইনসুলিন তৈরির জিন। ওই ইনসুলিন তৈরির জিনটাকে যদি আমরা এই ব্যাকটেরিয়ার প্লাজমিডে স্থাপন করি, তাহলে কি হবে, এই ব্যাকটেরিয়াটাও ইনসুলিন তৈরি করবে। তো কি হলো ভাইয়া, এর দ্বারা ইনসুলিন তৈরিও সম্ভব। তাহলে উত্তর কোনটা হবে, 1, 2 ও 3। উত্তর হবে 1, 2 ও 3। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন যদি আমরা আসি, দেখো এটাও ভাইয়া কি, এটাও ডিএনএ রিকম্বিনেশন প্রক্রিয়া বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা একটা পুরা ব্যাকটেরিয়ার প্লাজমিড ছিল, এর সঙ্গে একটা কাঙ্ক্ষিত ডিএনএ এখানে যোগ করাই দিছে। ঠিক আছে, তো কি বলছে, উদ্দীপকের প্রক্রিয়াটি কি? উদ্দীপক প্রক্রিয়াটি কি ভাইয়া? উদ্দীপকের প্রক্রিয়াটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আচ্ছা, আর যেটা কি এখানে বলছে, জেনেটিক রিকম্বিনেশন, এটা আসলে জেনেটিক রিকম্বিনেশন হয়, তবে একে প্রধানত বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ঘ নম্বরটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন এসে চিত্রের এই অংশটি হলো, দেখো চিত্রটা কি, চিত্রটা হলো ভাই পুরো একটা ব্যাকটেরিয়া, পুরোটা হলো একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার এই যে এই অংশগুলো দেখা যাচ্ছে, এই অংশগুলো হবে ক্রোমোজোম, ব্যাকটেরিয়ার প্রধান ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সঙ্গে আবার আরেকটা ভাই বৃত্তাকার ডিএনএ থাকে। ঠিক আছে, এই ক্ষুদ্র একটা বৃত্তাকার ডিএনএ যেখানে জিন সংখ্যা খুবই কম, একে বলে ভাইয়া কি, একে বলে প্লাজমিড। পড়াচ্ছি তোমাকে আমি, একে বলে প্লাজমিড। প্লাজমিড, এই প্লাজমিড কি করা হয়, প্লাজমিড ডিএনএ রিকম্বিনেশন প্রক্রিয়া ব্যবহার করা হয়। আচ্ছা, তো কি চিত্রের এই অংশটি কি, এই তো প্লাজমিড। প্লাজমিড বলা গেছে, এটা হলো প্লাজমিড। আচ্ছা, পরের প্রশ্ন ভাই। পরের প্রশ্ন, কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি? প্রাচীন জৈব প্রযুক্তির বইয়ে তোমাদের দুইটা উদাহরণ দেওয়া আছে। আসলে জীব প্রযুক্তি তো অনেকগুলা, এর মধ্যে প্রাচীনকালে হতেও দুইটা প্রযুক্তি ব্যবহার করে, একটা হলো দই তৈরি, আর একটা ভাই অ্যালকোহল তৈরি। দই তৈরি প্লাস অ্যালকোহল তৈরি, অ্যালকোহল তৈরি। তাহলে উত্তর কোনটা হবে ভাই? উত্তর হবে ভাই দই তৈরি। আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন এসে, নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা সম্ভব? ভাই আমি তোমাকে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, অনেকবার বোঝাইছিও। হ্যাপ্লয়েড উদ্ভিদ কোথায় থেকে ভাই, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা সম্ভব কেবলমাত্র পরাগধনী কালচারের মাধ্যমে। আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন সে নিম্নের কোন পদ্ধতিতে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন করা যায়? দেখো ভাই, আমরা যখন হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করছিলাম, তখন আমরা পরাগরেণু কালচার করছিলাম, কারণ পরাগরেণুতে হ্যাপ্লয়েড কোষ পাওয়া যায়, পরাগরেণুতে হ্যাপ্লয়েড কোষ থাকে। কিন্তু আমাদের শরীরে যেসব ভাজক টিস্যু আছে, ভাজক টিস্যু সাধারণত রোগ মুক্ত হয়। ভাজক টিস্যু রোগ জীবাণু মুক্ত, রোগ বা জীবাণু মুক্ত। এখন এই রোগ বা জীবাণু মুক্ত টিস্যুকে যদি আমরা কালচার করি, কালচার করার পর নতুন যে আমরা উদ্ভিদ তৈরি করব, ওই উদ্ভিদটা অবশ্যই হবে কি, ওই উদ্ভিদটা হবে রোগ বা জীবাণু মুক্ত। এখন দেখো, ভাজক টিস্যুর ইংলিশ নাম বা ইংরেজি নাম হলো মেরিস্টেম। টিস্যু তন্ত্রে তোমরা এই নামটা অবশ্য শুনবা, মেরিস্টেম। তো কি, মেরিস্টেম কালচারের মাধ্যমে আমরা রোগ মুক্ত উদ্ভিদ যেহেতু তৈরি করতেছি, তাহলে কি হবে, এটা এটা হবে মেরিস্টেম কালচার। কোন পদ্ধতিতে রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা যায়? রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা যায় মেরিস্টেম কালচার, কারণ মেরিস্টেম বা ভাজক টিস্যু হলো রোগ জীবাণু মুক্ত। আচ্ছা, পরের প্রশ্ন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিম্নের কোন এনজাইম দিয়ে ডিএনএ কর্তন করা হয়? প্রথমেই বলেছিলাম কোন এনজাইম ভাইয়া, রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম এর অপর নাম হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। অপর নাম ভাইয়া রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আচ্ছা ভাই, পরের প্রশ্ন। পরের প্রশ্ন হলো, কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত? আণবিক কাঁচি কোনটা? আণবিক কাঁচি এই যে ভাই, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম। কি করছি আমরা, দেখো তো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা, একদম যদি আমরা প্রথমে যাই, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা আমরা একটা কি করছি, ব্যাকটেরিয়ার প্লাজমিডকে কাটছি। ব্যাকটেরিয়ার প্লাজমিডই কত সূক্ষ্ম, ব্যাকটেরিয়া কত সূক্ষ্ম, আবার ব্যাকটেরিয়ার প্লাজমিড এটা আরো সূক্ষ্ম, এই জন্য একে বলে ভাই আণবিক কাঁচি। ঠিক আছে, এটা প্রায় আণবিক পর্যায়ে কাটতে পারছে, এই এনজাইম দিয়ে আমরা প্রায় আণবিক পর্যায়ে কাটতে পারছি, এই জন্য একে বলা হয় আণবিক কাঁচি বা জৈব কাঁচি একে বলা হয়। প্রশ্ন কি ছিল, কোনটিকে আণবিক কাঁচি? আণবিক কাঁচি বলা হয় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, এই আণবিক কাঁচি বলা হয় রেস্ট্রিকশন এনজাইমকে। আচ্ছা, ঠিক আছে, কারণ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা
একটা ডিএনএ প্লাজমিড পর্যন্ত কাটতে পারছি। আচ্ছা, পরের প্রশ্ন, বায়ো টেকনোলজি শব্দের জনককে, এটা ভাই মুখস্থ রাখবা। কার্ল এরিকি। কার্ল এরিকিকে বলা হয় বায়োটেকনোলজি এর জনক, শব্দের জনক। তারপর টিস্যু কালচারের প্রাথমিক মিডিয়ামে নিচের কোন উপাদানটি থাকা প্রয়োজন? দেখো, প্রাথমিক মিডিয়াম, প্রাথমিক মিডিয়ামের আমরা অনেকগুলো নাম বলছিলাম বেজাল মিডিয়াম, বেজাল মিডিয়াম, মিডিয়াম মানে কিন্তু মাধ্যম, বা একে আবাদ মাধ্যমও বলছিলাম আমরা, আবাদ মাধ্যম। এই আবাদ মাধ্যমেই আমরা কি করি, এক্সপ্লান্টকে স্থাপন করি এবং এক্সপ্লান্ট হতে আমরা ক্যালাস তৈরি করি। তো এখানে কি কি ছিল? এখানে ছিল ভাই সুক্রোজ, এখানে ছিল সুক্রোজ, সুক্রোজের সঙ্গে আর কি কি ছিল? এখানে ছিল ভিটামিন, ছিল ভিটামিন, ছিল ফাইটো হরমোন। আর একটা অবশ্য জিনিস মনে রাখবা, যদিও এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে মনে হয় স্লাইডের মধ্যে আসে নাই। এটা মনে রাখবা, এর পিএইচ সবসময় হবে 5.5 থেকে 5.8। বেজাল মিডিয়াম বা প্রাথমিক মিডিয়াম বা আবাদ মাধ্যমের পিএইচ কত হবে ভাইয়া? 5.5 থেকে 5.8। আচ্ছা, পরের প্রশ্ন আছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিজের কোন অণুজীব ব্যাপকভাবে ব্যবহৃত হয়? অণুজীব ভাই একটা ব্যাকটেরিয়া ছিল, বুঝছো? আমরা ব্যাকটেরিয়া থেকেই ওই প্লাজমিডটাকে সংগ্রহ করছিলাম। কোন ব্যাকটেরিয়া থেকে? সাধারণত আমরা ইকোলি ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিডটা সংগ্রহ করি, বা ডিএনএ রিকম্বিনেশনের জন্য ইকোলি ব্যাকটেরিয়াটা একটি আদর্শ ব্যাকটেরিয়া। তো কি হবে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইকোলি ব্যাকটেরিয়া ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, ইকোলি ব্যাকটেরিয়ার পর যেটা ব্যবহার করা হয় ওটা হয় অ্যাজোটো ব্যাক্টর, লাগবে না, শুধু মনে রাখবা ইকোলি ব্যাকটেরিয়া। আচ্ছা, প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? প্লাজমিডের অনেকগুলো বৈশিষ্ট্য পড়াইছিলাম তোমাকে, যেমন প্লাজমিড বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, এখানে খুব অল্প অল্প সংখ্যক জিন থাকে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়। তো কি আছে এখানে দেখো তো, এখানে বলছে 9, সাবধান রাখবা। 9 বলছে না, বলছে বৈশিষ্ট্য কোনটি? 9 বলছে কিন্তু। বৃত্তাকার ডিএনএ, অবশ্যই বৃত্তাকার ডিএনএ। বলছিলাম যে ব্যাকটেরিয়ার প্রকৃত ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ছাড়াও এর দেহে আরেকটি বৃত্তাকার ডিএনএ থাকে যেটা দ্বিসূত্রক, অতএব এর দ্বিসূত্রক হবে, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। এটা হলো স্বল্প সংখ্যক জিন বহন করে। হ্যাঁ, পড়াইছিলাম আমি তোমাকে, প্লাজমিড স্বল্প সংখ্যক জিন বহন করে। এখানে বলছে এক সূত্রক ডিএনএ, অবশ্যই এটা এক সূত্রক ডিএনএ না, এটা কি হবে? এটা হবে দ্বিসূত্রক ডিএনএ। তো কোনটি বৈশিষ্ট্য নয়? এটি এক সূত্রক ডিএনএ। আচ্ছা, পরের প্রশ্ন, একটি জিনকে দ্রুত বহু কপি জিনে পরিণত করা যায় কোন পদ্ধতিতে? দেখো, একটা ধরো ডিএনএর একটা অংশ জিন, এই জিনের আমরা আর একটা কপি তৈরি করব। এই কপি তৈরি করার জন্য ভাই অনেকগুলো পদ্ধতি আছে, তবে সবচেয়ে আধুনিক, সবচেয়ে আধুনিক এবং দ্রুত প্রক্রিয়া হলো পিসিআর। দ্রুত হলো পিসিআর। এই পিসিআর এর মাধ্যমে কিন্তু ভাই করোনা ভাইরাসও টেস্ট করা হয়েছিল। হ্যাঁ, পিসিআর, পিসিআর মানে কি ভাই? পিসিআর এর পূর্ণ রূপ হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে কি হবে ভাই? এটা হবে পিসিআর। পিসিআর এর মাধ্যমে একটি জিনকে খুব বহু সংখ্যক কপি তৈরি করা যায়, একটি জিনের বহু সংখ্যক কপি খুব দ্রুত তৈরি করা যায়। আচ্ছা, পরের প্রশ্ন, দেখো পিসিআর এর পূর্ণ রূপ কোনটি? আচ্ছা, এখানে কি হবে? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন, রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে ও উদ্ভাবনে নিম্নের কোন জিনটি ব্যবহৃত? এটা ভাই সিপি। সিপি মানে ভাই কোড প্রোটিন। কোড প্রোটিন, এই জিনটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে ওই জাতটাকে আহ, রক্ষা করতে পারবো। ঠিক আছে? তো রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে কোন জিনটি ব্যবহার করে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে আমরা যখন কোনো রোগ প্রতিরোধী জাত তৈরি করব তখন আমরা সিপি জিনটাকে ব্যবহার করি। সিপি এর পূর্ণরূপ হলো কোড প্রোটিন। এই নিপ জিন, নিপ জিন ভাইয়া তৈরি করা হয় নাইট্রোজেন সংবর্ধনে, বা কোনো একটা জীবের নাইট্রোজেন প্রয়োজন, এই নিপ জিন যদি থাকে তাহলে ওই নাইট্রোজেনটাকে আমরাকে সার হিসেবে দিতে হবে না, ওই উদ্ভিদ নিজে নিজেই নাইট্রোজেনটাকে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, পিরিদিন, পিরিদিন ভাইয়া টমেটো পাকাতে, টমেটো পাকানোর জন্য পিরিদিন ব্যবহার করা হয়, টমেটো পাকাতে। আচ্ছা, পরের প্রশ্ন, জীবদেহ জীব জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অপরিহার্য, আবার দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? উদ্দীপকের অপরিহার্য গঠনটির বিশেষ উপাদান ব্লাড ক্যান্সারের নিরাময়ে ব্যবহার করা হয়। দেখো, ক্যান্সার
ক্যান্সার এবং ক্যান্সার এবং ভাইরাস নিরাময়ে ক্যান্সার এবং ভাইরাস নিরাময়ে আমাদের একটি রাসায়নিক পদার্থ ব্যবহার হয় নিরাময়ে। পদার্থটার নাম হলো ইন্টারফেরন। ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। ভাই এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, বুঝছো? ইন্টারফেরন কি? ইন্টারফেরন এটি একটি প্রোটিন। ইন্টারফেরন হলো একটি প্রোটিন যেটি ক্যান্সার এবং ভাইরাসের আক্রমণ নিরাময় বা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়। কি বলছে এখানে? যেহেতু বলছে ব্লাড ক্যান্সার, তাহলে অবশ্যই এটা হবে ইন্টারফেরন। বরং ক্যান্সার রিলেটেড বা ভাইরাস আক্রমণ রিলেটেড যতগুলা তো প্রশ্ন আছে সবগুলোর উত্তর হবে ইন্টারফেরন। ঠিক আছে? তারপর প্রোটিনটি নিম্নের কোন জীবের আক্রমণ প্রতিরোধ করতে পারে? আমি বলছিলাম একটু আগে ভাইরাস। ইন্টারফেরন ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, শেষ ভাইয়া, আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।